আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রায়েরবাজার গণকবরে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের পরিচয় নিশ্চিত করতে আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম দেশে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। জানান, শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে বলেও জানান তিনি। যদিও একটা দীর্ঘ সময় গেছে, তারপরেও আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী ৫ই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে ৭ই ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বিজিপি। ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান জানান, রায়কে কেন্দ্র করে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাসে আগুন ও ককটেল মেরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে সাঁড়াশি অভিযানের মাধ্যমে অনেককেই গ্রেফতার করা হয়েছে। নগরবাসীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান তিনি। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার সুযোগ না পায়। এই ক্ষেত্রে আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। টহল কার্যক্রম, কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট জোরদার করা হয়েছে। শেখ হাসিনার রায় নিয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বরিশালে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকগুলো কিন্তু এই রায়টা কি হচ্ছে একের কান পাইতে থাকবেন, কি রায়টা হচ্ছে। আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওরকম ভাবে প্রস্তুত আছে, আমরা সবাই প্রস্তুত আছি। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, পরিকল্পিতভাবে কিছু মহল নির্বাচনকে বানচাল করে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাওলানা ভাসানীর জীবন দর্শনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ওপর চেপে বসা ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার পর অনেক হতাশা অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এ নিয়ে চলছে ষড়যন্ত্র। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহত্যার মামলার রায়কে ঘিরে দেশে কিছু অঘটন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে, রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো একটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র উত্তরণের পথে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসান
মাহমুদ, NTV নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামাত সহ ৮ দল মাঠে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে, সম্পূর্ণ জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে গণভোট এবং নির্বাচনের ফলে যে সংকটের সৃষ্টি হবে তা সরকারকেই দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একটি দলকে খুশি করার জন্য প্রশাসনের ঘন ঘন রদবদলের ফলে লেভেল প্লেয়িং নিশ্চিত হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে পরওয়ার বলেন, আন্দোলনের ফলে নির্বাচন প্রভাবিত হবে না, বরং জাতি সংকট থেকে মুক্তি পাবে। প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, গোটা জাতি সংস্কারের পক্ষে। আর যদি কেউ এটার বিপক্ষে যায়, জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটাও কোনো স্থানই পাবে না। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নির্ভর করবে দলগুলোর আচরণের উপর। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে একথা বলেন তিনি। আর রাজনৈতিক নেতারা সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোট দানের ব্যবস্থা করতে সিইসির কাছে আহ্বান জানান। HM মেহেদী হাসানের রিপোর্ট। ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে ইসির সাথে বৈঠকে বসেন গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা। দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নিতে হবে। প্রতিটি কেন্দ্রে ভোটের একদিন আগ থেকে ভোটের 3 দিন পর পর্যন্ত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা। শুধু নির্বাচন কেন্দ্রিক না, এই প্রতিষ্ঠানটাকে যাতে গ্রহণযোগ্য করা এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের এটা যেন একটা মর্যাদা আমরা রাখতে পারি। সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। সংলাপে রাজনৈতিক দলকে নির্বাচনী বিধি মেনে কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, সবার অংশগ্রহণে নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হয় না, কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি ধারাবাহিক সংলাপ শুরু করে গেল বৃহস্পতিবার। AI ইউজ করে যে একদম অপতথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, এই চ্যালেঞ্জ আগের কমিশনদেরকে মোকাবেলা করতে হয়নি। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। নারী কাবাডি বিশ্বকাপ 2025-এর ট্রফি উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই ট্রফি উন্মোচন করেন। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্ব আসরে 17টি দেশ অংশ নিচ্ছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া কাবাডি বিশ্বকাপ 24 নভেম্বর শেষ হবে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অংশ নেওয়া সব দল ঢাকায় পৌঁছে গেছে। প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচনকালে বিশ্বকাপ আয়োজনের খুঁটিনাটি বিষয়ের খোঁজ খবর নেন এবং আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ দেন। এ সময় বিশ্ব আসরে অংশ নেওয়ার প্রতিটি দেশের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন NTVর মধ্যরাতের খবর। ফিরে এসে থাকছে, খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের 3 জনকে খুন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ।
বেসরকারি শিল্প কারখানার প্রসারে সরকারি অফিসের লাল মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নারীরা। মানববন্ধনে কয়েক হাজার নারী অংশ নেয়। কিশোরগঞ্জ ১ আসনে দলীয় প্রার্থী হিসেবে খালেদ সাইফুল্লাহ সোহেল এর নাম ঘোষণার দাবিতে মিছিল করেছে উপজেলা বিএনপি। বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মোংলা, রামপাল, ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জুলফিকার আলী বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। সাতক্ষীরা ৩ আসনে অধ্যাপক ডক্টর শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা। ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের সমাবেশে ৪ আসনের বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল করতে নিত্য নতুন তালবাহানা, ষড়যন্ত্র কোনোভাবেই মানা হবে না। সমাবেশে ফরিদপুর ৩ আসনের প্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ সহ অন্যরা বক্তব্য রাখেন। পহেলা অগ্রহায়ণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় পহেলা অগ্রহায়ণ আদি নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উৎসব। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় পহেলা অগ্রহায়ণকে ঘিরে ভিড় জমে শিক্ষার্থী ও দর্শনার্থীদের। দুপুরে বের হয় আনন্দযাত্রা। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল জুলাই ৩৬। চারুকলার শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন আনন্দযাত্রায়। অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন নবান্নের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দেবে নতুন প্রাণ ও পরিচিতি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকারি অফিসে লাল ফিতা দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে পারলে বেসরকারি উদ্যোক্তারা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নাসির সিনটেক্স মোটরস গ্র্যান্ড সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির এ কথা বলেন। তিনি জানান, দুর্নীতি বন্ধ হলে দেশে শিল্প কারখানার প্রসার ঘটবে। টেকসই অর্থনীতির জন্য শ্রমিকদের কল্যাণের দিকটি বিবেচনায় নিতে হবে কারখানা মালিকদের। এ সময় নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস জানান, তাদের মোটরসাইকেলে তেল ভরার কোনো ঝামেলা নেই। বৈদ্যুতিক চার্জে এটি 2 দিন চালাতে পারবেন বাইকাররা। তেল ভরার কোনো বাধ্যবাধকতা থাকছে না। আপনি মোবাইল ফোনের মতো এটাকে রাতে বাসায় যেয়ে চার্জ দেবেন অ্যান্ড লিটারেলি পরের দিন বা আপনি ঠিক মতো ফুল চার্জ দিলে ইট ক্যান রান আপ টু 2 days। 70 কিলোমিটার শুড গিভ 2 days অফ জার্নি। যা আমাদের রিসোর্স আছে তাই দিয়েই এই দেশকে আরও 3 গুণ বেশি সামনে এগিয়ে নেওয়া সম্ভব। এমনকি প্রিভেইলিং ট্যাক্সের যে লেভেল আছে এইটাকে যদি সিম্পলি 1/3 কাট ডাউন করে দেওয়া হয়, জাস্টিফিক্যালি যদি সেই ট্যাক্স কালেকশন হয়, যদি এর কোনো পিলফারেজ না হয়, তাহলে এখন যে ট্যাক্স কালেকশন হয় আমরা হিসাব করে দেখেছি এই ট্যাক্স তার জাস্ট 2.5 গুণ বেশি হয়ে যাবে। ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভি এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বিএসসিসি ভবনে এনটিভির প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী এনটিভির কর্মকর্তা কর্মচারী ও তাদের নির্ভরশীলরা হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবেন। প্যাথোলজি পরীক্ষায় 40%, ইমেজিং টেস্ট 35%, ইটিটি ও স্পাইরোমেট্রি 30%, ফাইব্রোস্ক্যানে 25%, ভর্তি রোগীর বেড ও সার্ভিস চার্জে 10%, জরুরি ফিতে 10% এবং সব ধরনের দেশি ওষুধে 5% ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। এনটিভির পক্ষ থেকে পরিচালক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ এবং হাসপাতালের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এনটিভি ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 1 ডিসেম্বর থেকে কাস্টমস বন্ড অটোমেশন পদ্ধতি শতভাগ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। পাশাপাশি বন্ডের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে এনবিআর ভবনের সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় পর্বের তৃতীয়
অংশীজন সভায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশি বিদেশি ঋণের পরিমাণ বাড়তে থাকায় রাজস্ব আদায়ের চাপে রয়েছে এনবিআর। এ কারণে কর অব্যাহতির সুযোগ বাতিল করা হয়েছে। ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বানও জানান তিনি। এ সময় ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। যে সকল ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। বন্ডের ব্যাপক অপব্যবহার করা হয়। চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব, আমাদেরকে স্পেসিফিক বলবেন আমাদের কোন কোন মেম্বার অপব্যবহার করে। আমরা একদম জোর গলায় বলছি, আমাদের কোনো মেম্বার যদি অপব্যবহার করে তার সার্ভিস আমরা বন্ধ করছি। আমরা অচিরেই একটা সার্কুলার পাবো এনবিআর থেকে, যেখানে আমরা বলবো যে আমরা 1 ডিসেম্বরের পরে অথবা 7 জানুয়ারি ডিসেম্বরের পর থেকে আমরা আর ম্যানুয়ালি বন্ডের কোনো কাজ করব না, বিশেষ করে ইউপি রিলেটেড। এটা দিয়ে যখন আমরা শুরু করব, বাকিগুলো ধীরে 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 চলে আসবে। আর আমরা কমিটেড, যেই প্রবলেমগুলো হয় এগুলো আমরা সেন্ট্রালি সলভ করব। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রিজার্ভ পুনরায় 30 বিলিয়নে পৌঁছেছে বলে জানিয়েছেন সৌদি আরব কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি মদিনার প্রতিনিধি ফইমো ফরহাদ জানান, মদিনার মসজিদের নববীর অদূরে আওয়ালি এলাকায় প্রবাসী বাংলাদেশি ও হাজিদের সেবা ধর্মী প্রতিষ্ঠান যশোর রেস্তোরাঁয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তারা। বাংলাদেশি ব্যবসায়ী ওমর ফারুক, হারুনুর রশিদ, রবিউল ইসলাম ও ইকবাল হোসেনের যৌথ উদ্যোগে এবং সৌদি নাগরিক আবদুল্লাহ হাদির তত্ত্বাবধানে রেস্তোরাঁটি উদ্বোধন হয়। জিয়া সাইবার ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় কমিউনিটির সহ সভাপতি মকবুল হোসেন মৃধার শ্রদ্ধেয় পিতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জিয়া সাইবার ফোর্স সৌদি আরব কেন্দ্রীয় কমিটি। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানের শুরুতেই মারহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন রওশন জামিল শিপু, বাহারউদ্দিন বাদল, সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। কুয়েতের আইন কানুন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বাংলাদেশ কমিউনিটি কুয়েত ফাহিল শাখা আয়োজিত সভায় এ আহ্বান জানান তারা। সভায় বাংলাদেশ কমিউনিটি কুয়েত কেন্দ্রীয় কমিটিকে পূর্ণাঙ্গ করতে একটি উপকমিটি গঠন করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন। মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়া। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।